শিক্ষার্থীরা, আজকে আমরা এই অঙ্কটির জাবেদা করে দেখাবো। যে লেনদেনগুলো দেওয়া হয়েছে এখানে, এই লেনদেনগুলোর জাবেদা আমরা করে দেখাবো। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তো দেখো এখানে কি বলেছে। 2023 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার রহিম নগদ 1.5 লাখ টাকা, কলকবজা 50,000 টাকা এবং পণ্য বাবদ 10,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। জানুয়ারি 3 তারিখে কি বলেছে, সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা। জানুয়ারি 8 তারিখে বলেছে করিমের নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, যার মধ্যে নগদে প্রদান করেছে 12,000 টাকা। জানুয়ারি 10 তারিখে কি বলেছে, মাল বিক্রয় 70,000 টাকা। জানুয়ারির 15 তারিখে বলেছে বিক্রিত মাল ফেরত 8,000 টাকা। জানুয়ারির 20 তারিখে করিমের বাকি টাকা পরিশোধ করা হলো। জানুয়ারির 25 তারিখে বলেছে কলকবজার উপর অবচয় ধার্য করা হলো 3,000 টাকা। জানুয়ারির 27 তারিখে বলেছে চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো 8,000 টাকা। জানুয়ারির 30 তারিখে বলেছে কর্মচারীর বেতন প্রদান করা হলো 10,000 টাকা। উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা তৈরি করুন। তাহলে আমরা এই যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলো কি করব, জাবেদা তৈরি করব। তো ঠিক আছে, দেখো তাহলে প্রথমে কি বলেছিল, 2023 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার রহিম নগদ 1.5 লাখ টাকা, কলকবজা 50,000 টাকা এবং পণ্য বাবদ 10,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। তো দেখো জাবেদা শর্ত আমরা জানি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তো জানো দেখো 2023 সাল জানুয়ারির 1 তারিখ কি বলেছে, মিস্টার রহিম নগদ নিয়ে আসছে কত টাকা, 1.5 লক্ষ টাকা। এজন্য নগদ টাকা প্রতিষ্ঠানে আসছে, এজন্য কি হবে, ডেবিট। দেখো নগদান হিসাব কি লিখেছি, ডেবিট। কত টাকা, এই যে 1.5 লক্ষ টাকা, এই যে 1.5 লক্ষ টাকা ডেবিট। ঠিক একই ভাবে দেখো কি বলা হচ্ছে, কলকবজা। কলকবজা সম্পদ। আমি বলেছি কি, আগে সূত্র যখন লিখে দিয়েছিলাম তখন বলেছিলাম যে কলকবজা, আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদ টাকা, এগুলো সব কি সম্পদ। এই সম্পদগুলো যদি প্রতিষ্ঠানে আসে তাহলে কি হবে, ডেবিট। তো দেখো এই যে সম্পদ, নগদ টাকাও আসছে, কলকবজাও আসছে। এই জন্য দেখো নগদান হিসাব ডেবিট লিখেছে 1.5 লক্ষ টাকা, আবার কলকবজা হিসাব ডেবিট লিখেছে কত টাকা, 50,000 টাকা। একইভাবে দেখো পণ্য বাবদ 10,000 টাকা নিয়ে কারবার শুরু করলো। পণ্য বাবদ মানে কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কারবার শুরু করবে, পণ্য যখন নিয়ে আসবে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবে। পণ্য যখন নিয়ে আসবে তখন কি করে আসবে, ক্রয় করে নিয়ে আসবে। ক্রয় করে নিয়ে আসলে অবশ্যই কি হবে, ব্যয় হবে। আর ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, অবশ্যই ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, অবশ্যই ডেবিট হবে। এই জন্য দেখো ডেবিট কত টাকা, এই 10,000 টাকা। ঠিক আছে, আর তখন আগে আমি সূত্রে বলেছিলাম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যা কিছু নিয়ে শুরু করবে তাই হচ্ছে মূলধন। তাহলে এই 3টা জিনিস নিয়ে শুরু করেছে, এই যে নগদ টাকা, কলকবজা আর ক্রয় মানে পণ্য নিয়ে শুরু করেছে। এই জন্য 3টার যোগফলই হচ্ছে মূলধন। তাহলে মূলধনও বাড়ছে, মূলধন বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট। এই দেখো মূলধন বৃদ্ধি বা মূলধন হিসাব কি হয়, ক্রেডিট। তোমরা সবাই মনে হয় বুঝতে পেরেছো। এখানে কারণ লিখবো, দেখো যেহেতু মিস্টার রহিম কি বলছে, নগদ টাকা, এই যে নগদ টাকা, কলকবজা এবং পণ্যদ্রব্য কারবার কি মূলধন স্বরূপ আনয়ন করলেন। তোমরা যদি মূলধন স্বরূপ আনয়ন করলে না লিখতে পারো, তাহলে যেটা লেখা আছে এখানে কপি এবং পেস্ট করবা। যেহেতু মিস্টার রহিম নগদ টাকা, কলকবজা এবং পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করলেন। তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। পরে দেখো জানুয়ারি 3 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো কত টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে। তো দেখো সোনালী ব্যাংকে যদি হিসাব খোলা হয় তাহলে কি, সোনালী ব্যাংক অবশ্যই ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবে কি বলেছিলাম, গ্রহীতা ডেবিট। তাহলে সোনালী ব্যাংক গ্রহণ করছে, এজন্য সোনালী ব্যাংক কি হবে, ডেবিট। এজন্য দেখো সোনালী ব্যাংক ডেবিট হয়েছে 15,000 টাকা। ঠিক একইভাবে সোনালী ব্যাংকে হিসাব খুলতে গেলে কি লাগছে, নগদ টাকা। নগদ টাকা লাগলে কি হবে, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। নগদ টাকা কি সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় অবশ্যই কি হবে, ক্রেডিট। এজন্য দেখো সম্পদ, নগদান হিসাব, ক্রেডিট দেওয়া হয়েছে। ঠিক আছে, নগদান হিসাব কি দেওয়া হয়েছে,
ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? 15,000 টাকা। তারপর দেখো জানুয়ারির 8 তারিখে কি বলা হয়েছিল? করিমের নিকট হতে পণ্য ক্রয় কত টাকা? 30,000 টাকা, যার মধ্যে নগদে প্রদান কত টাকা? 12,000 টাকা। ঠিক আছে, তাহলে পণ্য ক্রয় করেছে 30,000 টাকা, যার মধ্যে নগদে প্রদান করেছে 12,000 টাকা, তাহলে আর বাদ বাকি 18,000 টাকা, সেটা অবশ্যই কি? বাকিতে। এটা অবশ্যই কি? বাকিতে। তো দেখো এখানে কি করা হয়েছে, দেখো পণ্য ক্রয় করেছে, পণ্য ক্রয় করলে কি হয়? পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব। এই যে দেখো ক্রয় হিসাব কি হবে? ডেবিট। ক্রয় হিসাব কত হবে? ডেবিট। দেখো কত টাকা? এই 30,000 টাকা, এই যে 30,000 টাকা, যার মধ্যে কি ভরেছে? নগদে প্রদান করেছে। নগদ মানে নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, সম্পদ চলে যাচ্ছে, সম্পদ চলে গেলে কি হবে? অবশ্যই ক্রেডিট। দেখো নগদান হিসাব কি হয়েছে? ক্রেডিট। দেখো নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর বাকি যে 18,000 টাকা, এই যে বাকি যে 18,000 টাকা, বাকিতে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? পাওনাদার। বাকিতে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার। তাহলে এই যে পাওনাদারকে এই করিম, তোমরা পাওনাদারও লিখতে পারো, প্রদেয় হিসাব লিখতে পারো, অথবা করিম হিসাব লিখতে পারো। ঠিক আছে, এই ক্রেডিট কত টাকা? যে বাদ বাকিতে কত টাকা? 18,000 টাকা। তাহলে যে 18,000 আর এই 12,000 টোটাল কত হলো? এই 30,000 টাকা। ঠিক আছে, তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছ। তো দেখো যেহেতু করিমের নিকটতে পণ্য ক্রয় করেছে কত টাকা? 30,000 টাকা, যার মধ্যে নগদে কত প্রদান করেছে? 12,000 টাকা, এবং অবশিষ্ট টাকা কত? 18,000 টাকা। এই যে 30,000 টাকা থেকে যদি 12,000 টাকা বিয়োগ দাও, তাহলে কত থাকে? অবশিষ্ট বাকি থাকে কত? এই 18,000 টাকা, এই যে বাকিতে প্রদান করেছে। বুঝতে পেরেছো? আর বাকিতে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার। ঠিক আছে, পাওনাদার হচ্ছে কি? দায়। আর দায় বৃদ্ধি পেলে অবশ্যই কি হয়? ক্রেডিট। এই যে দায়, দেখো পাওনাদার হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি হবে? ক্রেডিট। তোমরা পাওনাদার লিখতে পারো, প্রদেয় লিখতে পারো, অথবা করিম হিসাব লিখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি? জানুয়ারির 10 তারিখে কি বলেছে? মাল বিক্রয় 70,000 টাকা। মাল বিক্রয় কি? 70,000 টাকা। তো দেখো মাল বিক্রয় করার ফলে কি আসছে? নগদ টাকা আসছে। মাল বিক্রয় করার ফলে কি হচ্ছে? এই যে নগদ টাকা আসছে, এই নগদ টাকা কি? সম্পদ। সম্পদ প্রতিষ্ঠানে যদি আসে তাহলে অবশ্যই কি হবে? ডেবিট। তো দেখো এই যে মাল বিক্রয় করে নগদ টাকা পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হয়েছে? ডেবিট। কত টাকা? 70,000 টাকা। ঠিক একইভাবে দেখো বিক্রয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়। বিক্রয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে অবশ্যই কি হবে? ক্রেডিট। এই জন্য দেখো দেওয়া হয়েছে বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে জানুয়ারি 15 তারিখে কি বলা হয়েছে? বিক্রিত মাল ফেরত 8,000 টাকা। বিক্রিত মাল ফেরত কত টাকা? 8,000 টাকা। তো দেখো বিক্রিত মাল ফেরত দিয়েছে। দেখো বিক্রয় করলে আয় হয়, বিক্রয় করলে কি হয়? আয় হয়। আর সেটা তুমি কি করছো? ফেরত দিয়েছো। সেটা কি করছে? ফেরত দিয়েছে। সেটা কি করেছে? ফেরত দিয়েছে। তাহলে কি আয় কমে যাচ্ছে? তাহলে আয় কমে গেলে কি হবে? অবশ্যই কি হবে? এই যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এই দেনাদার আর বিক্রয় ফেরতটা কখন হয়? এই যে বাকিতে বিক্রয়ের ফলে কিন্তু এই যে বিক্রয় ফেরতটা দেওয়া হয়। ঠিক আছে, দেনাদার কি? সম্পদ। সম্পদ অবশ্যই কি? হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি হবে? অবশ্যই ক্রেডিট। তো দেখো এখানে বলা হয়েছে আয় হ্রাস পেয়েছে এই জন্য ডেবিট, আর দেনাদার বা সম্পত্তি হ্রাস পেয়েছে এই জন্য কি হয়েছে? ক্রেডিট। দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য কি হয়েছে? এই যে ক্রেডিট। মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। অথবা তোমরা যদি এভাবে মনে রাখতে পারো তাহলে মনে করবা এই যে বিক্রয় করেছে বাকিতে, তাহলে জাবেদাটা যদি উল্টায় দেওয়া হয়, জাবেদাটা যদি উল্টায় দেওয়া হয় তাহলে হয়ে যাবে। তাহলে দেখো বিক্রয় করলে আমরা সবসময় ক্রেডিট লিখেছিলাম, এখন বিক্রয় ফেরত কি হবে? ডেবিট। ঠিক আছে, আর দেনাদার কি লিখেছিলাম? ডেবিট। এখন দেনাদার কি লিখেছে? ক্রেডিট। আচ্ছা, যেহেতু বিক্রয় ফেরত করেছি, এখন ক্রয়কৃত মাল যদি ফেরত দেওয়া হয়, ঠিক আছে, ক্রয়কৃত মাল যদি ফেরত দেওয়া হয় তাহলে কি হবে? দেখো তখন কি হবে? এই যে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো, এর ফলে কি হয়েছে? দেখো এই যে কি লিখেছি? পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ক্রয় ফেরত ক্রেডিট লিখছি কেন? কারণ কি? তোমার ব্যয় কমে যাচ্ছে, ব্যয় কমে যাচ্ছে। ব্যয় কমে গেলে কি? অবশ্যই ক্রেডিট। ঠিক একইভাবে পাওনাদার হচ্ছে দায়, পাওনাদার হচ্ছে দায়। এজন্য কি? দায় হচ্ছে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আর দায় কমে গেলে অবশ্যই কি? ডেবিট। আমি লিখিয়ে দিয়েছি বিষয়টা। দেখো পাওনাদার বা দায় হ্রাস পেয়েছে এজন্য কি হয়েছে? ডেবিট। আর এখানে দেখো ব্যয় হ্রাস বা কমে গিয়েছে এজন্য কি হয়েছে? এই যে ক্রয় ফেরত হচ্ছে কি? ব্যয়। ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয় ফেরত দিয়েছে তাহলে কি? ব্যয় হ্রাস পেয়েছে এজন্য কি হয়েছে? ক্রেডিট।
ঠিক আছে, মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। জানুয়ারির 20 তারিখে কি বলেছে? করিমের বাকি টাকা পরিশোধ করা হলো। করিমের বাকি টাকা পরিশোধ করা হলো। তোমরা তো বুঝতেছো যে কি ব্যাপার, টাকা কোথায় গেল? টাকাটা দেখো, এই যে এই টাকাটা, এই যে করিমের নিকট থেকে পণ্য ক্রয় করেছিল 30,000 টাকা, যার মধ্যে নগদে কি ছিল? প্রদান করেছিল 12,000 টাকা। তাহলে বাকি আছে কত? 18,000 টাকা। এই 18,000 টাকা কি করেছে? পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করে দিয়েছে। তাহলে কি হবে? এই তখন পাওনাদার কি হয়ে যাচ্ছে? পাওনাদার কি হয়ে যাচ্ছে? দায় কমে যাচ্ছে। দায় কমে গেলে কি হয়? অবশ্যই ডেবিট। দায় কমে গেছে, এই জন্য কি হয়েছে? ডেবিট। দেখো পাওনাদার বা প্রদেয় বা করিমের হিসাব কি লেখা হয়েছে? ডেবিট। কত টাকা? 18,000 টাকা। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে কি পরিশোধ করছে? নগদ টাকা পরিশোধ করছে। তাহলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। নগদ টাকা মানে কি? সম্পদ। সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় অবশ্যই কি হবে? ক্রেডিট। দেখো নগদান হিসাব ক্রেডিট লেখা হয়েছে কিনা। বুঝতে পেরেছো? দেখো জানুয়ারির 25 তারিখে, জানুয়ারি কত তারিখে? 25 তারিখে কি বলা হয়েছে? কল কবজার উপর অবচয় ধার্য করা হলো 3,000 টাকা। কল কবজার উপর অবচয় ধার্য করা হলো কত টাকা? 3,000 টাকা। তো দেখো অবচয় ধার্য করেছে। আমরা জানি অবচয় কি? যে কোনো স্থায়ী সম্পত্তির ক্রমাগত, ঠিক আছে, ব্যবহারের ফলে তার যে মূল্য হ্রাস ঘটে, তার নাম হচ্ছে অবচয়। তাহলে অবচয় হচ্ছে ব্যয় বা ক্ষতি। ব্যয় বা ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হলে চোখ বন্ধ করে আমরা জানি, সূত্র লিখে দিয়েছিলাম যে ক্ষতি হলে অবশ্যই কি হবে? ডেবিট। এবং দেখো অবচয় হিসাব কি হয়েছে? ডেবিট। অবচয় হিসাব কি হয়েছে? ডেবিট। কত টাকা? 3,000 টাকা। ঠিক একইভাবে কল কবজার মূল্য, কল কবজা হচ্ছে সম্পদ, সম্পদের মূল্য কমে যাচ্ছে, এজন্য কি হবে? ক্রেডিট। এজন্য কল কবজা হিসাবে কি করা হয়েছে? ক্রেডিট। ঠিক আছে। দেখো জানুয়ারির 27 তারিখে কি বলা হয়েছে? চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো। চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে। তো দেখো চেকে যদি বাড়ি ভাড়া পরিশোধ করা হয়, বাড়ি ভাড়া কি? অবশ্যই কি? ব্যয়। বাড়ি ভাড়া ব্যয় বা খরচ। আর ব্যয় বা খরচ হলে অবশ্যই জানি আমরা ডেবিট। এজন্য দেখো বাড়ি ভাড়া হিসাব কি লিখেছি? ডেবিট। কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে। এখন দেখো নগদ টাকা পরিশোধ না করে কি দিয়েছে? চেকে দিয়েছে। কি দিয়েছে? চেকে। এবার নগদের বদলে লিখবো কি? নগদের পরিবর্তে লিখবো আমরা হচ্ছে ব্যাংক হিসাব। যেহেতু চেকে দিয়েছে এজন্য নগদের পরিবর্তে কি লিখবো আমরা? ব্যাংক হিসাব। ক্রেডিট। ঠিক আছে। এই 8,000 টাকা। দেখো জানুয়ারি 30 তারিখে কি বলেছে? কর্মচারীর বেতন প্রদান করা হলো 10,000 টাকা। কর্মচারীর বেতন প্রদান করা হলো কত টাকা? 10,000 টাকা। এখন দেখো এই কর্মচারীর বেতন প্রদান করেছে, বেতন কি? অবশ্যই কি? ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ। তুমি প্রতিষ্ঠান যদি বেতন দিয়ে দেয় তাহলে খরচ হয়ে যাবে। তাহলে খরচ হলে কি হবে? অবশ্যই ডেবিট। দেখো বেতন হিসাব কি লেখা হয়েছে? ডেবিট। কত টাকা? 10,000 টাকা। আর বেতন স্বরূপ কি দিয়েছে? নগদ টাকা। বেতন স্বরূপ কি? নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কি চলে যাচ্ছে? নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। এজন্য দেখো নগদান হিসাব কি লিখেছে? ক্রেডিট। আর নগদান হিসাব কি? অবশ্যই কি? নগদ টাকা অবশ্যই সম্পদ। সম্পদ হ্রাস পেলে অবশ্যই কি হবে? ক্রেডিট। এই যে 10,000 টাকা। এখন সব তো করা হয়ে গেল, মানে প্রথম থেকে 1 থেকে যে 30 তারিখ পর্যন্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে এগুলো কি? যোগফল। যেগুলো ডেবিট এবং ক্রেডিট করলাম এগুলো যোগফল কত? 3,72,000 টাকা। 3,72,000 টাকা। তো ঠিক আছে, এইভাবে তোমরা সহজে কি করতে পারবা? জাবেদা কমপ্লিট করতে পারবা। আমার মনে হয় আজকের ক্লাসটা তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক আছে, যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে মনে হয় জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তো ভালো থাকো সবাই শিক্ষার্থীরা।